অন্যের জীবন দেখে আমরা প্রায় ভাবি ওর জীবনটা কত সুন্দর, যদি আমি ওর জায়গায় হতে পারতাম। ঠিক আপনার ইচ্ছে পূরণ করে সত্যি সত্যি যদি আপনার আত্মা বদল হয়ে যায় অন্য কারোর সাথে, তখন হয়তো বোঝা যাবে অন্যের জুতোয় পা গলানোটা যতটা সহজ, কিন্তু সেই জুতো পরে পথ চলাটা ততটাই কঠিন। সেটাই আরেকবার মনে করিয়ে দিল পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় তৈরি আবার হাওয়া বদল সিনেমাটি। 13 বছর আগে জিৎ আর রাজর্ষির আত্মার অদল বদল আমাদের হাসিয়েছিল, কিন্তু আমরা জানি সেই হাসির পিছনে লুকিয়েছিল সম্পর্কের এক গভীর বাস্তবতা। আজ 13 বছর পর এই গল্পে পুরনো দুই বন্ধু রকস্টার রাজর্ষি আর এনআরআই জিতের জীবনে ফের এক অদ্ভুত সোল সোয়াইপিং বা আত্মা বদলের ঘটনা ঘটে গেছে। এর ফলে তাদের জীবনে নেমে আসে বিশৃঙ্খলা, যা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জ ও বন্ধুত্বের মানে নতুন করে বুঝতে শেখায়। কিন্তু এবারের বিষয়টা একটু আলাদা, একটু সিরিয়াস। এক বন্ধু বলে, আমার জীবনটা তুই বাঁচ, তোর মরাটা আমি মরি। এমন কি হয় এই যুগে? প্রথম ছবিতে একজন জানতোই না সাফল্য কাকে বলে, অন্যজন তুলনায় একটু সফল সংসারী আর্কিটেক্ট ছিল। কিন্তু দ্বিতীয় ছবি মানে আবার হাওয়া বদলে লন্ডনের মাটিতে আবার দেখা হচ্ছে হরিহর আত্মা দুই বন্ধুর, কিন্তু এবার দুজনের জীবন সম্পূর্ণ আলাদা। এনআরআই জিৎ লন্ডনে থাকে, হোটেলে কাজ করে, বউ তনুকার সাথে সম্পর্ক তলানিতে রয়েছে তাদের জেনজি ছেলে তোজো। আর অন্যদিকে রাজর্ষি একজন প্রতিষ্ঠিত রকস্টার, বিদেশেও তার বিপুল ফ্যান বেস রয়েছে তার বান্ধবী কাজললতা আর ম্যানেজার জয়ন্তদা। খ্যাতির শিখরে যখন রাজর্ষি, তখন এদিকে জিতের জীবনে ছন্দ কেটে গেছে। অসৎ পথে হোটেল ব্যবসা করতে গিয়ে জীবনে অনেক কিছু হারিয়েছে সে। পুরনো বন্ধুকে কাছে পেয়ে অকপটে সব কথা বলে ফেললো জিৎ, এবং অনিবার্য পরিস্থিতিতে আবার জড়িয়ে পড়ল আত্মা বদলের খেলায়। এখন রাজর্ষির শরীরে জিৎ আর জিতের শরীরে রাজর্ষি। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা আর এর পরেই বা কি হবে, জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর হাইপ করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক। প্রতিদিনের মতো আবারও একটা বোরিং ছন্নছাড়া সকাল জিতে। বাড়িটা হয়ে রয়েছে ব্যাচেলারদের মতো, চারিধারে ড্রিঙ্কসের বোতল, চিপসের প্যাকেট ছড়ানো। কিন্তু জিৎ ব্যাচেলার নয়, সে বিবাহিত। তার স্ত্রী তনুকা এবং ছেলে তোজো সেপারেশনে থাকে। যাই হোক, জিৎ ঘুম থেকে উঠে রেডি হয়ে চলল তার কাজের জায়গায়। বেলিওয়েল নামের একটা বার কাম রেস্টুরেন্টের দেখাশোনার দায়িত্বে রয়েছে জিৎ। এই রেস্টুরেন্টটা ইন্ডিয়ান। লন্ডনের মাটিতে বসে এখানে ইন্ডিয়ার সমস্ত খাবার পাওয়া যায়, এবং সেই ইন্ডিয়ান রেসিপি, বিশেষ করে বাঙালি খাবার দাবার গুলো বিদেশিদের খাইয়ে মন জয় করাই হলো জিতের কাজ। কিন্তু ওর এই কাজ করতে মোটেও ভালো লাগে না, ওর মন সবসময় বিষাদগ্রস্ত। এরই মধ্যে জিৎ দেখলো কতগুলো তরুণ ছেলে রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে। তাদেরই মধ্যে একটি ছেলের বিয়ার খেয়ে বমি টমি করে যাচ্ছে তাই অবস্থা। আমরা দেখি জিৎই ছেলেটিকে পরিষ্কার করে বমি করাচ্ছে। ছেলেটি বলল, আই হেট ইউ। নিজেকে তুমি খুব হিরো ভাবো তাই না? এই কল্যাণ কাকু মায়ের শুধু বন্ধু, এখন কয়েকদিন পর ওকে বাবা বলতে হবে। ছেলেটার বন্ধুগুলো সামনেই দাঁড়িয়েছিল। জিৎ বলল, তোমরা যাও, আমি ওকে বাড়ি পৌঁছে দেব, আমি ওর বাবা। জিৎ ওর ছেলে তোজোকে বাড়ি পৌঁছে দিতে এসে দেখলো কল্যাণ তনুকার কাছেই রয়েছে। তনুকা কল্যাণকে বলল, তুমি বাড়ি যাও, আমি এদের হ্যান্ডেল করে নেব। তোজো এসেই ঘুমিয়ে পড়েছে। তনুকা জিৎকে বলল, এভাবে বাবার দায়িত্ব পালন করছো বিয়ার খাইয়ে? জিৎ বলল, আমি ওকে বিয়ার খাওয়াইনি। তোজো ওর বন্ধুদের সঙ্গে আমার রেস্টুরেন্টে এসেছিল, ওখানেই ও বিয়ার খায়। আর তোজো বিয়ার খাচ্ছে না কি খাচ্ছে সেটা দেখার দায়িত্ব তো শুধু আমার একার নয়, ও তো তোমার সাথে থাকে, তোমারও তো দায়িত্ব পড়ে। তনুকা বলল, কে এনেছে এই লন্ডনে? কার জন্য আমরা একসাথে থাকি না? কার জন্য তোজোকে কন্ট্রোল করা যাচ্ছে না? কে দোষী? জিৎ বলল, আর কতবার সরি বলবো তনুকা? আমরা কি সবকিছু ভুলে গিয়ে তোজোর জন্য আবার একসাথে থাকতে পারি না? তনুকা বলল, আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। এই শহরে জিতের একজন বিদেশি বন্ধু আছে, বেলা ফন্টে। সে বলল, সবকিছু ঠিক আছে জিৎ? জিৎ বলল, না, কোনো কিছুই ভালো নেই। জীবনটা একটা ফুরোতে না চাওয়া মন খারাপে পরিণত হয়েছে। আমি হাজার চেষ্টা করেও সেটাকে ঠিক করতে পারছি না। বেলাফন্টে বলল, তোমার কি কোনো ক্লোজ ফ্রেন্ড নেই এখানে, যাকে তুমি তোমার
তোমার মনের কথা খুলে বলতে পারো? জিৎ বলল, আমার ঠিক সেই রকমই একজন বন্ধু আছে ইন্ডিয়ায়, কিন্তু ওর সাথে কোনো কথা বলা যাবে না। লাস্ট টাইম কথা বলতে গিয়ে কেলোর কীর্তি হয়েছিল। এখন সে একজন রক স্টার, বিশাল বিখ্যাত। পরদিন রেস্টুরেন্টে এসে জিৎ দেখলো তার সেই ইন্ডিয়ান ফ্রেন্ড, সেই হরিহর আত্মা রাজর্ষি গান গাইতে আসছে এই লন্ডনে। আর এই রেস্টুরেন্টেই তার খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। চারিদিকে পোস্টার লাগানো রয়েছে। দেখতে দেখতে চলেই এলো রাজর্ষির গাড়ি। চারপাশ থেকে সমস্ত ভারতীয় বাঙালিরা ঘিরে ধরলো রাজর্ষিকে সেলফি নেবার জন্য। আর জিৎ সেটা দেখে লুকিয়ে পড়লো একটা গাছের আড়ালে। রাজর্ষির এই উন্নতি দেখে বেশ হিংসা হচ্ছে জিতের। ও লুকিয়ে লুকিয়ে রাজর্ষিকে দেখছিল, কিন্তু রাজর্ষির ম্যানেজার জয়ন্তবাবু জিতকে দেখে ফেললো। এই জয়ন্তবাবুর বাড়িতেই আগে রাজর্ষি ভাড়া থাকতো, আর এই জয়ন্তবাবুই এখন রাজর্ষির ম্যানেজার হয়েছে। তাই জিতকে ও ভালোভাবেই চেনে, ছোটবেলা থেকেই তো একসাথে দুজনকে দেখে এসেছে। জয়ন্তবাবু জিতের কাছে এসে বলল, কি ব্যাপার, আপনি এখানে লুকিয়ে লুকিয়ে কি দেখছেন? রাজর্ষিকে আর ছোঁয়া যাবে না, দেখা করবার সাহস হয়নি তো? জিত বলল, সাহসের কি আছে, আমি এখনই গিয়ে ওর সাথে কথা বলতে পারি। জয়ন্তবাবু বলল, কিন্তু আমি তো ওর ম্যানেজার, আমি তো যাকে তাকে ওর কাছে যেতে দিতে পারি না। জিত বলল, আমি এই রেস্টুরেন্টে কাজ করি। জয়ন্তবাবু অপমান করে বলল, ও তাহলে এখানকার খাবার সাপ্লায়ার আপনি? এরকম হলো কি করে? উত্তর না দিয়ে জিত সোজা রাজর্ষির কাছে গিয়ে হাজির হলো। জিতকে দেখেই রাজর্ষির আগের সব ঘটনাগুলো নিমেষে চোখের সামনে ভেসে উঠলো। হেঁচকে উঠতে শুরু করেছে রাজর্ষির। ও বলল, এই ঢ্যাঙার বাচ্চা, তুই বন্ধু না কি রে? জিত চুপ করে দাঁড়িয়ে আছে। রাজর্ষির চোখে চোখ রাখতেই পারছে না। আজ রাজর্ষি কোথায় আর ও কোথায়? রাজর্ষি বলল, আমি তোকে ঢ্যাঙার বাচ্চা বললাম, তুই আমাকে বেটে বললি না তো? এদিকে জয়ন্তবাবু ওদের কথার মাঝে বারবার রাজর্ষিকে টেনে নিয়ে চলে যেতে চাইছে। জিত বলল, কি করে বলি বল, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস। রাজর্ষি বলল, তুই বা কম কিসের, তুই তো এনআরআই, থাকিস তো লন্ডনে। জয়ন্তবাবু বলল, এখানে খাবার সাপ্লাই করে, মালিক নয়, এমপ্লয়ি। জিত মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি এই রেস্টুরেন্টে চাকরি নেবার পর থেকে এটাই আমার প্রথম বড় অ্যাসাইনমেন্ট। তোর পছন্দের কোনো খাবারের রিকোয়ারমেন্ট থাকলে আমাকে বলিস, আমি কথা বলে চেষ্টা করতে পারি। রাজর্ষি বলল, কাল কি করছিস, একবার দেখা করবি? জিত বলল, তুই শিওর আমার সাথে দেখা করবি? রাজর্ষি হেসে বলল, কাল দেখা হচ্ছে। জিত ওর বিদেশি বন্ধু বেলাফন্টেকে বলল, রাজর্ষিকে দেখে আমি যতটা খুশি হয়েছি ততটাই যেন দুঃখ হচ্ছে আমার। সে একজন স্টার আর আমি, কিন্তু এমনটা তো ছিল না, সব উল্টো ছিল তো। একটা প্ল্যান মাথায় আসায় একটু হাসলো জিত। পরদিন রাজর্ষি জিতের রেস্টুরেন্টে খেতে আসলো, সাথে জয়ন্তবাবু আর কাজললতা। এই কাজললতা রাজর্ষির গিটারিস্ট আর প্রেমিকাও, খুব ভালোবাসে রাজর্ষিকে, কিন্তু কেন যে রাজর্ষি এখনো ওকে বিয়েটা করছে না ওই জানে। যাই হোক, জিত রাজর্ষির জন্য একদম কলকাতার ঘরোয়া খাবার দাবারের ব্যবস্থা করে রেখেছে। খাওয়া দাওয়া হলে জিত বলল, এই ড্রিঙ্ক করবি না? কাজললতা বলল, না, এখন ও ওসব খায় না, ইভেন সিগারেটও ছেড়ে দিয়েছে। রাজর্ষি কাজলকে বলল, আজ একটু খাই। এবার ওরা গেল বারে, কিন্তু জয়ন্তবাবু ওদের পিছু ছাড়েনি। রাজর্ষি বলল, কাজললতা আমার থেকে বয়সে অনেকটাই ছোট, বছর চারেক আগে আমার কাছে অডিশন দিতে এসেছিল, গলাটা বেশ ভালো, তখন থেকে ওই এখন আমার জীবন সামলাচ্ছে। এই জয়ন্তবাবু আসলে কাজললতার সিসিটিভি, সারাক্ষণ আমার উপর নজর রাখে, কিন্তু মানুষটা ভালো। দুজনের মধ্যে পুরনো অনেক গল্প হলো, দুজনের জীবনেই আর আগের মতো কিছুই নেই, সব বদলে গেছে। এখন দুজনেরই খুব জোরে টয়লেট পেয়েছে। টয়লেটে গিয়ে গল্প করতে করতে হঠাৎ জিত সেই আগের বারের মতো কাটাকুটি করবার চেষ্টা করছিল, বারবার করে। আর রাজর্ষি সেটা বুঝতে পারছিল না। অনেকদিন ড্রিঙ্ক করেনি বলে একটু খেয়েই আজ বেশ নেশা হয়ে গেছে রাজর্ষির। ঠিক সেই সময় জয়ন্তবাবু সেখানে চলে আসায় রাজর্ষি বুঝতে পেরে সরে যায় আর চমকে উঠে বলে, এটা কি করছিলিস তুই? এই দাঁড়া দাঁড়া, তুই এই জন্যই আমাকে এখানে ড্রিঙ্ক করাতে নিয়ে এসেছিলিস? বয়েজ ক্লাব, বন্ধুত্ব, ছি বলে রাজর্ষি চলে যাচ্ছিল। জিত ওর পিছন পিছন সরি বলতে বলতে ছুটে গেল। বলল, এতে এত রাগের কি আছে, আমরা তো আগেও একবার করেছিলাম। রাজর্ষি বলল, হ্যাঁ, কিন্তু সেটা আমরা দুজন একসাথে চেয়েছিলাম তাই করেছিলাম। জিত বলল, তো আরেকবার চা। রাজর্ষি বলল, তোর কি বেশি নেশা হয়ে গেছে নাকি রে? এখন আমি আর চাই না। জিত বলল, কেন চাস না? কারণ তুই এখন বিখ্যাত, তোর কাছে অনেক টাকা আছে তাই। মনে রাখিস, আগের বার কিন্তু আমার নিজের কোম্পানি ছিল, নিজের অফিস ছিল, তখন তুই রাস্তার ভিখারি ছিলিস। রাজর্ষি বলল, আর কি আলাদা করবি রে তুই? তোর এই জীবনটাতে আমার কোনো ইন্টারেস্ট
নেই, আমার প্রবলেম আছে। জিৎ পিছন ফিরে দাঁড়িয়ে রইল। রাজর্ষি বলল, তোর কি হয়েছে বলতো? জিৎ বলল, লোভ হয়েছিল, অতিরিক্ত বড় লোক হবার লোভ। তনুকার বাবার থেকে পাওয়া ব্যবসাটাকে আরো বড় করব বলে বউ বাচ্চা নিয়ে এই দেশে আসি। সবকিছু ঠিকঠাকই চলছিল। স্বপ্ন ছিল নতুন দেশে নতুন করে সংসার পাতার, ছেলেকে এই দেশের সবচেয়ে বড় স্কুলে পড়ানোর। গল্প ছিল, আনন্দ ছিল, প্রেম ছিল, কিন্তু অতিরিক্ত সফল হবার তাড়াই সবকিছু শেষ করে দিল। আমার ম্যানেজার চেয়েছিল কোনো লিগ্যাল কাগজপত্র ছাড়াই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে আসা লোকেদের এই কোম্পানির এমপ্লয়ি করতে। আমি ওকে বলেছিলাম, যদি জানাজানি হয়ে যায়, যদি রেড পড়ে, সলিসিটেশন অফ করাপশন বলে যদি, এদেশে কিন্তু এটা বিরাট অপরাধ। ম্যানেজার বলেছিল, ও কিচ্ছু হবে না, আমি সব সামলে নেব। সবখানেই ঘুষ চলে, এত উপর লেভেলে চলে যে চোখে দেখা যায় না। কিন্তু আমার ধারণাটাই সঠিক হয়েছিল। পুলিশ এসে সলিসিটেশন অফ করাপশনের কেসে আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। আমার উকিল আমাকে কোনোভাবে বেল পাইয়ে দিলেও আমার উপর 1000 পাউন্ড জরিমানা হয় আর দেশ ছেড়ে না যাবার নির্দেশ দেওয়া হয়। গত 4 বছর ধরে এই চাকরি সেই চাকরি করে কুকুরের মতো খেটে কোনো রকমে 25,000 পাউন্ড শোধ করতে পেরেছি। বাকিটা যে কি হবে জানি না। ছেলেটা চোখের সামনে বিগড়ে যাচ্ছে। আমার বউ অন্য একজনকে বিয়ে করবে বলছে। আমি কি করব বল রাজর্ষি? রাজর্ষি বলল, দেখ, আমি তোকে টাকা দিয়ে কিছুটা হেল্প করতে পারি, কিন্তু আমার জীবনটা তোকে দিতে পারবো না। এটা বলে রাজর্ষি চলে গেল। পরদিন রাজর্ষির কনসার্ট, সবাই এসেছে। সেখানে তনুকা আর তোজও এসেছে। এখন জয়ন্তবাবু রেস্টুরেন্টের মালিকের কাছে রাজর্ষির ওপর জিতের টয়লেট করে দেবার ব্যাপারটা জানিয়ে দিল। ফলে মালিক ডেকে অনেকগুলো কথা শুনিয়ে জিতকে চাকরি থেকে বের করে দিল। প্রোগ্রাম শেষ হলে এক জায়গায় মন খারাপ করে দাঁড়িয়েছিল জিত। রাজর্ষি এসে বলল, কি হয়েছে? জিত বলল, কালকের টয়লেট করাটা যে এতটা সিরিয়াস নিবি বুঝতে পারিনি রে। সরি, ভুল হয়ে গেছে। তোর ম্যানেজার জয়ন্তবাবু আমার রেস্টুরেন্টের মালিকের কাছে কমপ্লেন করেছে। আমার চাকরিটা আর নেই, আর আমার কপাল দেখ, ছেলেটা তোর সাথে সেলফি তোলার জন্য ছটফট করছে। রাজর্ষি সব শুনে রেগে গিয়ে বলল, তোর ছেলেকে ডাকতো। তোজো এলে রাজর্ষি সবার সামনে সবাইকে উদ্দেশ্য করে তোজোকে বলল, তোর বাবা আমার ছোটবেলার বন্ধু। তোর বাবা যেগুলো পরীক্ষায় লিখতো সেগুলো টুকেই আমি পাশ করতাম। তাই তোর বাবা আমার গায়ে আমার যেখানে খুশি 1000 বার টয়লেট করতে পারে। রেস্টুরেন্টের মালিককে বলল, আপনার কাজে ফাঁকি দিয়েছো? তাহলে কেন আপনি চাকরি ছাড়িয়েছেন? এবার তনুকা আর তোজোর সাথে রাজর্ষি একটা সেলফি নেয়। সবাই চলে গেলে জিত রাজর্ষিকে থ্যাংক ইউ জানায়, বলে কাল আমার সাথে বেরোবি? রাজর্ষি এক কথায় রাজি। পরদিন জিত আর বেলাফোন্টে রাজর্ষিকে শহরটা একটু ঘুরিয়ে দেখাতে নিয়ে বেরোলো। গল্প করতে করতে ওরা আগের মতো একটা সিগারেট ভাগ করে খেলো। তারপর ছোটবেলার সে লন্ডন লন্ডন নামের খেলাটা খেলতে শুরু করলো। কিন্তু যে গেমটাই জিত প্রতিবার জিতে এসেছে সেই গেমটাতেই আজও হেরে গেল। জিত মুখ নিচু করে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি একদম হেরে গেলাম রে রাজ, তুই জিতে গেছিস, তুই অনেক এগিয়ে গেছিস। আমি তোকে ধরতে পারবো না রে। কি করতে এসেছিলাম এই দেশে আর এখন কি করছি? জাস্ট একটা ভুল, তার জন্য এত বড় শাস্তি। প্রতিদিন সেটার মাসুল দিচ্ছি। যে যেমন পারে কথা শোনায়, অপমান করে। আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। তখনই বৃষ্টি শুরু হলো জোরে, সাথে মেঘের গর্জন। রাজর্ষি এগিয়ে এসে জিতকে জড়িয়ে ধরলো, বলল সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালে উঠে ওরা দেখলো অবাক কাণ্ড। আবার ওদের আত্মা বদল হয়ে গেছে। রাজর্ষির শরীরে জিত আর জিতের শরীরে রাজর্ষির আত্মা ঢুকে গেছে। কাজললতা রাজর্ষিকে আদর করতে এলে রাজর্ষি হঠাৎ দূরে সরে গেল। কি করবে রাজর্ষি? কারণ ও তো রাজর্ষি নয়, ও তো জিত। তাই কাজললতাকে আদর করবে কি করে? কাজললতা তো অবাক হয়ে ভাবলো, এগুলো কি করছে রাজর্ষি? ওর হাবে ভাবে এত পরিবর্তন কেন? ওদিকে জিতের শরীরে রাজর্ষিরও এই একই অবস্থা। ঘরটাকেই চিনতে পারছে না ও। যাই হোক, দুজনে দেখা করে বলল, কি করে হলো এটা? টয়লেটে তো হয়নি। জিতের শরীরে রাজর্ষি বলল, কি হবে এবার? রাজর্ষির শরীরে জিত বলল, কি আর হবে, যখন হয়েই গেছে তখন এভাবেই থাকতে হবে। জিতের এখন খুব আনন্দ, কারণ ওর কাছে তো এখন প্রচুর টাকা। ও রাজর্ষিকে বলল, জয়ন্তদাকে বলে টাকাটা একটু নেব, আমি পরে শোধ করে দেব। রাজর্ষি বলল, কি করে নিবি? সাইন করবি কি করে? তারপর হেসে রাজর্ষি বলল, এবার পেনিও তুমি নেবে আর পেনও তুমি নেবে। রাজর্ষির শরীরে জিত বলল, আজ না তোজোর ভিজিটিং ডে। তোজো তার বাবার সাথে সপ্তাহে 2 বার মিট করে। এখন তো তোকে আমার দিকটা সামলাতে হবে, আর ওরা তো তোকেই জিত বলে মনে করবে। বলেই রাজর্ষি চলে গেল জিতের রেস্টুরেন্টে।
ওখানে গিয়ে ও প্রথমে ঘরোয়া খাবার খেলো জম্পেশ করে। এতদিন ধরে শরীর খারাপের চক্করে ও কিছুই খেতে পারেনি। আর ওদিকে জিৎ রাজর্ষির শরীরে কাজললতা আর জয়ন্তবাবুকে নিয়ে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। কিন্তু রাজর্ষির কাছে তো কোনো সিগারেট থাকতো না, আর জিতের সিগারেটে নেশা, তাই ও রাস্তার একটা মেয়ের কাছ থেকে সিগারেট নিয়ে সেটা খাচ্ছিল। কাজললতা এসে বলল, কি হয়েছে বলো তো তোমার? তুমি কি সবকিছু ভুলে গেছো? ফেলো সিগারেটটা। রাজর্ষির শরীরে জিৎ বুঝে উঠতে পারছে না যে ও কি ভুলে গেছে। কাজললতা সিগারেটটা টেনে ফেলে দিল। অন্যদিকে খেয়ে দিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে জিতের শরীরে রাজর্ষি। কল্যাণ তোজোকে দিতে এসেছে। এখন রাজর্ষি তো কল্যাণকে চেনেই না, তাই তোজোকে ডেকে আড়ালে নিয়ে গিয়ে বলল, কাল রাতের নেশাটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই মনে করতে পারছি না। এই লোকটা কে রে? তোজো বলল, অবাক কাণ্ড, কল্যাণ আঙ্কেল, যাকে তোমার স্ত্রী বিয়ে করতে যাচ্ছে, তাকেই তুমি ভুলে গেলে? সারাদিন বেলাফন্টের সাথে তোজোকে নিয়ে কাটিয়ে গাঁজা টাজা খেয়ে রাজর্ষি তনুকার বাড়িতে তোজোকে ড্রপ করতে এলো। দরজা খুলেই স্মেলেই বুঝতে পেরে গেল তনুকা যে তোজো আজ গাঁজা খেয়েছে। জিতকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তনুকা ওকে ভিতরে ডাকলো। তারপর বলল, আজ তোজো কি খেয়েছে? কিন্তু তনুকাকে অবাক করে দিয়ে আপনি আজ্ঞে করে রাজর্ষি বলল, ও ড্রিঙ্ক করেনি, আপনি শুঁকে দেখতে পারেন। তনুকা বলল, কিন্তু গাঁজার গন্ধ আমি চিনি। আমারও তো মনে হয় যে আমি অনেক ফুর্তি করি, নেশা করি, কিন্তু আমি করি না, কারণ আমি জানি আমার ছেলেটাকে এমনিতেই ওর বাবার জন্য এত এম্বারেসমেন্ট ফিল করতে হয়, অ্যাটলিস্ট আমার জন্য যেন কিছু ফিল করতে না হয়। রাজর্ষি কি বলবে বুঝে উঠতে না পেরে চুপটি মেরে দাঁড়িয়ে আছে। তনুকা বলল, আমিও তো পারতাম কল্যাণকে নিয়ে বিয়ে করে তোমাকে ছেড়ে চলে যেতে, আমি যাইনি, তার কারণ আমি আমাদের একটা সেকেন্ড চান্স দিতে চেয়েছিলাম। কিন্তু তুমি তো শুধু আমার আলাদা থাকাটাই দেখলে, তুমি এখানে এক সেকেন্ডের জন্যও থাকতে পারো না, আর যদি থাকতেই হয় তাহলে এখানে পার্মানেন্টলি ফিরে আসতে হবে, আর সেই রাস্তাটা তোমাকেই তৈরি করতে হবে। তনুকা ঝরঝর করে নিজের মনের কথাগুলো বলে গেল, কিন্তু ও তো জানেই না যে এ জিত নয়, এ জিতের শরীরে রাজর্ষি। আর অন্যদিকে কাজললতা জয়ন্তবাবু জিতকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার জিজ্ঞেস করলো, এখন কেমন ফিল করছেন? জিত বলল, ভালো, খুব ভালো। কিন্তু ও তো জানে না যে ও ডাক্তারের কাছে এসেছে কেন। ডাক্তার বলল, লাস্ট টাইম ভিডিও কলে আমি বলেছিলাম 3-4 বছর আছে আপনার হাতে, কিন্তু এখন তো মনে হচ্ছে আপনার কাছে আর 2 বছর আছে। এবার জিত জানতে পারলো যে রাজর্ষির লাস্ট স্টেজ ব্লাড ক্যান্সার। জানতে পেরে ও এতটাই শক যে হাসতে শুরু করলো, কারণ এখন তো আর রাজর্ষি নয়, মরলে ওই মরবে, মানে জিতই মরবে। ডাক্তার বললো, একটা থেরাপি আছে, সেটা করালে আর সেটা যদি সফল হয় তাহলে হয়তো আরো 10-12 বছর বাঁচতে পারে রাজর্ষি। জিত এবার বুঝলো এজন্যই কাজললতা রাজর্ষির বিড়ি, সিগারেট, ড্রিঙ্ক করা সবকিছুই বন্ধ করে দিয়েছে। ডাক্তার বলল, যদি থেরাপি কাজ না করে তাহলে 24 ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে যাবে। এবার জিত গেল রাজর্ষির কাছে, বলল, তুই আমার সাথে এটা করতে পারলি? তুই তো আমার শরীরে গিয়ে বেঁচে গেলি, কিন্তু আমাকে তো মরতে হবে, আমার ছেলে রয়েছে, বউ আছে, ওদের কি হবে? আজ আমি মরে গেলে আমার শরীরে তুই ট্র্যাপড হয়ে থাকবি। কাজললতা কোনোদিন তোর হবে না, তোর গান, তোর অ্যালবাম সবকিছু শেষ হয়ে যাবে। জিত বলল, কিন্তু বেঁচে তো থাকবো আমি, তোর এই শরীরে তো আমি বেঁচে থাকবো। পৃথিবীতে জীবনের থেকে দামি আর কিছুই হয় না, আর এই জন্যই আমি তোকে বলেছিলাম আমার জীবনটা তুই চাস না, এখন তুই যখন চেয়েছিলিস তখন তুই বোঝ। জিত বলল, চল এখনই বডি এক্সচেঞ্জ করব। রাজর্ষি বলল, কি করে করবি? জানিই তো না কি করে চেঞ্জটা হয়েছে, টয়লেটে তো হয়নি। রাত্রে একটা সবজি নিতে গেলে কাজললতা বলল, এটা তোমার জন্য নয়, এটাতে তো প্রন আছে। জিত বলল, তো কি হয়েছে? জয়ন্তবাবু বলল, কি হয়েছে বলো তো তোমার? চিংড়ি, কাঁকড়াতে যে তোমার অ্যালার্জি আছে ভুলে গেছো? কাজললতা বলল, মাথাটা পুরো গেছে। জিত ভাবলো কাটাকুটিতে তো হয়নি। জিতের মনে পড়লো সেদিন ওরা একটা সিগারেট ভাগ করে খেয়েছিল। জিত ভাবলো ওটা থেকেই তাহলে হয়েছে। ও তৎক্ষণাৎ সেই রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। কাজললতা শুধু অবাক হয়ে দেখছে রাজর্ষিকে, কেন ও এমন করছে বুঝতে পারছে না। কাজললতা জিতকে ফলো করলো, দেখলো জিত মানে ওর রাজর্ষি চুপি চুপি নিজের বাড়িতে এসেছে। এখন এটাই তো জিতের বাড়ি, তাই ঘর তো ওর চেনা। চাবি ভেঙে ভিতরে ঢুকে জিত দেখলো রাজর্ষি আরামসে ঘুমোচ্ছে। জিত সিগারেটটা ধরালো, তারপর নিজে একটা টান দিয়ে আস্তে আস্তে রাজর্ষির মুখে ঢুকিয়ে দিল, কিন্তু রাজর্ষি ঘুমের ঘোরে মুখ বন্ধ করে নিচ্ছে। তাই জিত একটা বড় টান নিয়ে মুখে অনেকটা ধোঁয়া ভরে সেটা মাউথ টু মাউথ ঢুকিয়ে দেবার চেষ্টা করলো। ইত্য অবসরে সেখানে সেই মুহূর্তে কাজললতা আর জয়ন্তবাবু এসে পড়ে। রাজর্ষিরও ঘুম ভেঙে যায়। জিত বলল, কিছু চেঞ্জ হচ্ছে? রাজর্ষি বলল, ঘন্টা চেঞ্জ হচ্ছে। এভাবে রাত বিরেতে এসে আমাকে জ্বালাস না তো। ওদিকে কাজললতা ওদের দুই বন্ধুকে এভাবে দেখে ধরে নিল যে ওরা গে। কাজললতা
রেগে বাড়ি ফিরে গিয়ে দরজা বন্ধ করে চুপচাপ বসে রইল। প্রচন্ড মানসিক আঘাত পেয়েছে ও। রাজর্ষির শরীরে জিৎ বাড়িতে এসে দরজা খুলে আসল কথাটা বোঝাতে চাইলেও কাজললতা শুনতেই চাইল না বিষয়টা। সকালে উঠে কাজললতা একটা কফি শপে গেল কফি খেতে। সেখানে রাজর্ষি মানে জিতের শরীরে রাজর্ষি এসে কথা বলতে চাইলো। ও বলল, কাল তুমি যেটা দেখলে ওটা আমাদের ছোটবেলাকার একটা খেলা ছিল, অনেকদিন পর দেখা হলো তো তাই সেটা খুব খেলতে ইচ্ছে করছিল। রাজর্ষি গে নয়, ও তোমাকে খুব ভালোবাসে। ও কত ভালো ভালো কথা বলছিল তোমাকে নিয়ে। ও বলছিল যে ওর এখন যে এত নাম ডাক সেটা তোমারই জন্য। তুমি অর্গানাইজ না করে দিলে তো হতোই না, আর তুমি একমাত্র মেয়ে যে ওকে বিয়ে করতে চেয়েছো। এমনি অনেক কথা যেটা রাজর্ষি আর কাজলের মধ্যে শুধুমাত্র হয়েছিল সেগুলোও বলল। আর বলবে নাই বা কেন, আসলে ওই তো রাজর্ষি। কাজললতা নিজের ভুলটা বুঝতে পেরে জিতের কাছে যায় আর ওকে ওষুধটা খাওয়ায়। আত্মাটা জিতের হলেও শরীরটা তো রাজর্ষির, তাই ওষুধ তো ওকে খেতেই হবে। এদিকে রাজর্ষি তোজোর সাথে ওর বাবার সম্পর্কটাকে ঠিক করতে চাইলো। ও দেখলো তোজো খুব ভালো গান গায় আর নিজেও তো একজন ভালো গায়ক। তোজো আর তনুকা তো আর জানে না যে জিতের শরীরে রাজর্ষি ঢুকে বসে আছে। গানে বাজনায় আড্ডায় মাতিয়ে রাখছিল জিত, যেটা তনুকার বেশ ভালো লাগছিল। রাজর্ষি বুঝতে পারলো তোজো ওর বাবাকে খুব ভালোবাসে। তোজো খুব ভালো ফুটবলও খেলে। ওর খেলা দেখতে জিত কখনো আসেনি, কিন্তু জিতের শরীরে রাজর্ষি তোজোর খেলা দেখতে এলো। তোজোকে চেয়ার করলো। হঠাৎ করে পড়ে গিয়ে তোজোর পায়ে চোট পাওয়ায় রাজর্ষি উঠে গিয়ে দৌড়ে ধরলো তোজোকে। তারপর তনুকা আর রাজর্ষি মিলে ওকে ধরাধরি করে বাড়িতে নিয়ে এলো। তনুকা ভাবছে এগুলো সব জিতই করছে, তাই ওর খুবই ভালো লাগলো আর পুরোনো দিনের জিতকে যেন ও ফিরে পেল। আর এদিকে কাজললতাকে সময় দিতে পারতো না রাজর্ষি, কিন্তু রাজর্ষির শরীরে জিত ঠিক উল্টোটা করলো। লন্ডনে শপিং করানো, ঘুরতে যাওয়া, সবসময় কাছাকাছি থাকা, মানে যেটা কাজললতা চাই সেগুলোই করলো জিত। রাজর্ষি জিতকে বলল, তনুকা এখনো তোকেই ভালোবাসে, ওকে ভুল বুঝিস না। খুব ভালো করে তোজোর জন্মদিন পালন করা হলো। বাইরে বেরিয়ে এসে রাজর্ষির শরীরে জিত বলল, ফাইনাল থেরাপিটা 2-3 দিনের মধ্যেই করাতে হবে। জিত বলল, শরীর খারাপটা জানার পর থেকে নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তোর অবস্থা, তোর ফিলিংস, তোর কষ্ট আমার জিজ্ঞেস করাই হয়নি। এই রোগ নিয়ে গান বাজনা, কনসার্ট, কাজললতা, জয়ন্তবাবু সব সামলালি কি করে? জিতের শরীরে রাজর্ষি বলল, যখন ডাক্তারের থেকে জেনেছিলাম প্রথমে তো বিশ্বাসই হয়নি। সব জেনেও বুঝতে সময় লেগেছিল। নাম হলো, ডাক হলো, খ্যাতি হলো, সবকিছু ভালোই চলছিল। তারপর এই রোগটা হলো। কিছু তো করার নেই, তাই দাঁতে দাঁত চিপে সবকিছু সহ্য করে গেছি। কোনো একটা ট্রিটমেন্ট, কোনো একটা সলিউশন এই আশাতেই। দুই বন্ধুর গল্পের মাঝে তোজো এসে বলল, বাবা। তখন দুজনেই একসাথে বলল, হ্যাঁ, মানে একজন তো বাবার অভিনয় করছে আর একজন সত্যিকারের বাবা, বাট সে তো রাজর্ষির শরীরে। তোজো বলল, দাদু আমার জন্য যে ফান্ডিংটা রেখে গেছিল, ওই যে 30,000 টাকার মতো, এখন তো আমার 18 বছর বয়স হয়েছে, তাই ওই টাকাটা আমি তোমাকে দিতে চাই। জানি খুবই অল্প, তবু কিছু তো সাহায্য হবে। জিতের খুবই ভালো লাগলো তোজোর এই কথা। এদিকে দুই বন্ধুকে একসাথে দেখে কাজললতা বলল, কিছু তো একটা গন্ডগোল আছে, কিংবা ছিল, এখন আর নেই, কিছু যেন বদলে গেছে। তনুকা বলল, হ্যাঁ আমিও নোটিস করেছি, তবে বদলটা খারাপ নয়। বাড়ি ফিরে রাজর্ষির শরীরে জিত বলল, কাজললতা আমি ভাবছি জিতের টাকাটা শোধ করে দেব। কি হবে এত টাকা জমিয়ে? কাজললতা বলল, জানো এই কদিনে আমি তোমার একটা অন্য দিক দেখতে পেলাম, সফটার, কেয়ারিং, সেন্সিবল। জিত বলল, বউটা যদি একটু বুঝতো। কাজললতা বলল, মানে? জিত বলল, মানে জিতের বউ যদি একটু বুঝতো, যতদিন আমি বেঁচে আছি ততদিনই তো ওদের সম্পর্কটাও বেঁচে আছে, আমি থাকবো না, সম্পর্কও শেষ। কাজললতা অবাক হয়ে বলল, তোমার সাথে ওদের সম্পর্কের কি কানেকশন? এবার জিত ম্যানেজ করে বলল, আমাদের দুজনের তো অনেক পুরনো বন্ডিং, তাই আমি চেষ্টা করছিলাম ওদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার। এখন আমি না থাকলে তো সেটা আর থাকবে না, ছাড়াছাড়ি হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। জিত বলল, কাজল আমার উপর যে থেরাপি গুলো হবে সেগুলো বেশ রিস্কি না? মানে আমি তো আর নাও থাকতে পারি, তুমি তো একা হয়ে যাবে। কাজল বলল, হ্যাঁ আমি খুবই একা হয়ে যাব। জিত বলল, তখন তুমি জিতের কথা ভাবতে পারো, মানে মারা তো যাবে রাজর্ষির শরীরে জিত, ওদিকে জিতের শরীরে রাজর্ষি তো বেঁচে থাকবে। তাই জিত চাইছে ও মারা যাবার পর কাজল যেন আসল রাজর্ষিকে বিয়ে করে, কিন্তু এত সাথে তো আর কাজল জানে না। তাই ও রেগে গিয়ে বলল, তুমি এই কথাটা বলতে পারলে? তুমি মারা গেলে আমি তোমার বন্ধুকে বিয়ে করব, তুমি তো আর থাকবে না, তাই আমি বিয়ে করব না, একা থাকবো, সেটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। পরদিন রাজর্ষি আর জিত দুজনেই সরকারি অফিসে গেল। এক বন্ধুর জরিমানা
জরিমানার এত টাকা আরেক বন্ধু দিয়ে দিচ্ছে শুনে অফিসার তো অবাক। ওরা বলল আমাদের ইন্ডিয়ায় এরকমই হয়, কিন্তু সাইন করতে গিয়ে হলো মহা মুশকিল। এখন জিতের শরীরে রাজর্ষি, তাই সাইনটা করবে কি করে? তাই ওরা বুদ্ধি করে কথায় কথায় পিছন ফিরে টুক করে সাইনটা রাজর্ষিকে দিয়ে করিয়ে নিল। ফলে জিত সমস্ত অভিযোগ, জরিমানা, নিষেধাজ্ঞা সব থেকে মুক্তি পেল। আজও স্বাধীন, এবারও যেখানে খুশি যেতে পারে। এবার ওরা গেল ডাক্তারের কাছে। আজ রাজর্ষির থেরাপির দিন। কাজল রাজর্ষিকে মানে জিতকে জড়িয়ে ধরল। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা আসল রাজর্ষি বলল সব ঠিক হয়ে যাবে। থেরাপির শেষে ডাক্তার এসে বলল থেরাপি হয়ে গেছে, এবার কয়েকদিনের মধ্যেই এর রিয়াকশন পাওয়া যাবে, যে থেরাপিটা কাজ করলো নাকি করলো না। ভিতরে ঢুকেই জয়ন্তবাবু বলল যাক, সবকিছু ভালোই ভালোই মিটে গেল। এখন তো আমাদের আরো 10 দিন এখানে থাকতে হবে, শো করতে হবে না? এই যে বন্ধুকে 45 লাখ টাকা দিলে, তারপর চিকিৎসার এত খরচা, এগুলো তুলতে হবে তো। তাই এখানেই আমি 4টে শো ধরে নিয়েছি। এখন রাজর্ষির শরীরে জিত ভয় পেয়ে গেল, বলল আমি গান গাইবো? জয়ন্তবাবু বলল হ্যাঁ, তুমি নয়তো কে গাইবে? এখান থেকে বেরিয়ে সোজা রিহার্সেলে যাবে। লোকাল মিউজিশিয়ানদের ব্যবস্থা আমি করেই রেখেছি। কিন্তু রিহার্সেলে বসে গানটাই গাইতে পারছে না জিত। ও থোড়াই গান জানে যে গাইবে। আপসেট হয়ে বসেছিল জিত। এদিকে এতগুলো টাকা অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে। কাজল বলল তোমার যদি কষ্ট হচ্ছে তাহলে তুমি শুধু বেসিকটা গেয়ে দিও, আমি বাকিটা সামলে নেব। দেখো তুমি ঠিক পারবে। সবাইকে ইভেন নিজেকেও অবাক করে দিয়ে গানটা বেশ ভালোই গাইলো জিত। কিন্তু শেষ মুহূর্তে রাজর্ষির শরীর আর সাথ দিল না। হঠাৎ জিত অজ্ঞান হয়ে গেল। ডাক্তার বলল এটাই থেরাপির রিয়াকশন। এখন 24 ঘন্টা না পেরোলে কিছুই বলা যাবে না। পেশেন্ট ওর বন্ধুকে একবার ডেকেছে। রাজর্ষি ভিতরে গেলে জিত বলল আমার মনে হচ্ছে এবার আর ফিরতে পারবো না রে। তোজোকে একটু দেখিস, আমার হয়ে তনুকাকে বলে দিস আমি ওকে খুব ভালোবাসি। আমার হাত পা কেমন জড়িয়ে যাচ্ছে, বুকটা কেমন সারাক্ষণ ধরপড় করছে। মনে হচ্ছে আত্মাটা খালি এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে, ছটপট করছে। মনে হচ্ছে এবার বেরিয়ে যাবে। আমি তো চেয়েছিলাম এই বদল, তাই তুই আমার জীবনটা বাঁচ, আমি তোর মরাটা মরি। রাজর্ষি বলল একবার উঠতে পারবি? আমরা একবার লাস্ট ট্রাই করে দেখি নিজেদের শরীরে ফেরা যায় কিনা। রাজর্ষি জিতকে কোনোভাবে উঠিয়ে টয়লেটে কাটাকুটি করলো, কিন্তু কিছুই হলো না। তারপর সিগারেটও ভাগ করে খেলো, তাতেও কিছু হলো না। হঠাৎ রাজর্ষির মনে পড়লো সেদিনের লন্ডন খেলাটা খেলতে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরেছিল, আর তখনই বজ্র বিদ্যুৎ সমেত বৃষ্টি শুরু হয়েছিল। তার মানে তখনই হয়তো এই আত্মা বদলটা হয়েছে। হঠাৎ রাজর্ষি অসুস্থ জিতকে কোনোভাবে তুলে বাইরে নিয়ে গিয়ে ওই লন্ডন খেলাটা খেলতে বলল। এদিকে ওদের কাণ্ড দেখে ডাক্তার, নার্স সবাই দৌড়ে এসে ওদের আটকাতে যাচ্ছে, কিন্তু ওরা শুনছে না কারোর কথা। কাজলও বেশ অবাক, ও কি করবে বুঝেই উঠতে পারছে না। এদিকে জিতের শরীরে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নেই, তো ও খেলবে কি করে? কিন্তু অবাক বিষয়, তখন আবারও বজ্র বিদ্যুৎ সমেত বৃষ্টি নামলো। হঠাৎ রাজর্ষি জড়িয়ে ধরলো জিতকে, তারপর দুজনেই সেখানে অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরলো তখন ওরা দেখলো হয়েছে, আবার সব ঠিক হয়েছে। ওদের আত্মা আবার নিজের নিজের শরীরে ফিরে এসেছে। আর ডাক্তারবাবু এসে রাজর্ষিকে দেখে অবাক হয়ে বলল থেরাপি কাজ করেছে, উনি এখন 10 বছর বা তারও বেশি বাঁচতে পারেন। আহা, দুজনেরই আনন্দের কোনো সীমা পরিসীমা রইল না। এত আনন্দ যে ওরা নাচতে শুরু করলো। এরপর এলো বিদায়ের দিন। এদিকে জিতের সাথে তনুকার সম্পর্কটাও ঠিক হয়ে গেছে। রাজর্ষি ইন্ডিয়ায় ফিরে যাচ্ছে। জিত রাজর্ষিকে আলিঙ্গন করতে এলে রাজর্ষি বলল ওই দূরেই থাক, আর কাছে আসিস না। লোকজনের হয় না ভুলো মন, তেমনি আমাদের হয়েছে ভুলো বডি। তোকে দেখলে আমি ঢুকে যাচ্ছি, আমাকে দেখলে তুই ঢুকে যাচ্ছিস, তাই দূর থেকেই ভালো। এখন থেকে শুধু মেসেজেই যোগাযোগ রাখবো, দেখা না হওয়াটাই ভালো। এবার সবাই সবাইকে বাই করে দুই বন্ধু দুটি আলাদা আলাদা রাস্তায় চলে গেল। আর এখানেই আবার হাওয়া বদল গল্পের কাহিনীটিকেও শেষ করা হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর হাইপ করে দেবেন, আর আমার চ্যানেল ফিল্মসারকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।